আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় দর্শক যারা চ্যানেল আয়ের পর্দায় চোখ রাখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি দীপ্তি চৌধুরী বিশেষ আয়োজন নিয়ে। যে উত্তর আপনারা জানতে চান সেই প্রশ্নটি করতে স্ট্রেট কাট এই আয়োজনে আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান। একটা কথা একটু জানতে চাই, পতিত সরকার আওয়ামী লীগ তাদের একটা বড়ই বলবো নির্বাচন বলেন কিংবা জনগণের জনপ্রিয়তা পাওয়ার জন্য একটা বলি ছিল স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তি। স্বাধীনতার পক্ষের শক্তি তারা, স্বাধীনতার বিপক্ষের শক্তি সম্ভবত আপনারা। এই ব্যাপারটিকে একটু ক্লিয়ার করবেন? স্বাধীনতার পক্ষের শক্তিকে আপনি টেস্ট করবেন তো লিটমাস পেপার দিয়ে। আমি সায়েন্সের ছাত্র হিসেবে আমার সায়েন্সের কিছু টার্ম এসে যাবে, মাফ করবেন আমাকে। না না বলুন, লিটমাস পেপার কোন লিটমাস পেপার হবে সেটা? আচ্ছা যাই হোক, লিটমাস পেপার দিয়ে টেস্ট করা হবে যে তার পজিশনটাকে, আসলে সুগার কতটুকু, এই ব্লাডে কতটুকু সুগার আছে। তো স্বাধীনতার পক্ষের শক্তিকে টেস্ট করতে হলে কতগুলা জিনিস বিবেচনায় আনতে হবে। তিনটা মূলনীতি ছিল মুক্তিযুদ্ধের ঘোষণায়: সাম্য, সাময়িক ন্যায় বিচার, আর কি থাকবে, একটা মানবিক সমাজ হবে, বৈষম্যহীন একটা সমাজ হবে। তো সাম্যটা কি তারা মেনটেন করেছেন? তারা যদি বলেন পক্ষ বিপক্ষ, তাইলে প্রথমে এটা ভাগ করলেন। 2 নম্বর সামাজিক সুবিচার। সামাজিক সুবিচার তো মানুষ দেখেছে। মানুষ 72-এর 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট পর্যন্ত মানুষ সামাজিক সুবিচার দেখেছে। আমি একজন ওয়ার্স্ট ভিকটিম ছিলাম। আমি শিশু, তখন আমি এসএসসি পরীক্ষা দিইনি। আমিও রক্ষী বাহিনীর চাবক খেয়েছি। রক্ষী বাহিনীর চাবকের নিচ থেকে অনেকে ফিরে আসেননি, শেষ হয়ে গেছে। এবং বলা হয় যে 34,000 মানুষকে রক্ষী বাহিনী বিনা বিচারে এইভাবে খতম করে দিয়েছে, হত্যা করেছে। আল্লাহ আমাকে রক্ষা করেছেন, এটা আল্লাহর প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। আমি তখন কোনো রাজনীতির কারণে এটা হয়নি। একটা সামাজিক অপরাধীকে ধরতে এসে আমাকে ভিকটিম বানায় ফেললো অনর্থ। অবশ্য তাদের পরিণতিটা আমি পরে চোখের সামনেই আল্লাহর মেহেরবানি দেখেছি। তখন তাদের থানা পর্যায়ে যিনি প্রধান হতেন তাকে লিডার বলা হতো। সেই লিডারকে আমাদের এলাকাবাসী দাওয়াত দিয়ে এনেছিল আমাকে রক্তাক্ত অবস্থায় রেখে। এরপরে যখন এলাকাবাসীর সামনে তিনি এসেছিলেন, তিনি খুব শকড হলেন এবং ওদের ড্রেস তিনি খুলে ফেলেছিলেন শুধু জাঙ্গিয়া রেখে। 18 মাইল জায়গা ওদেরকে তিনি লং মার্চ করিয়ে নিয়ে গেছেন। তো এটা তো আমার এলাকাবাসী প্রতিবাদ করেছিল এই জন্য। এবং একটা কথা চালু হয়ে গিয়েছিল যে কোনো সম্ভ্রমশীল পরিবারের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়া বাদ দিয়ে দিয়েছিল। কেন বাদ দিল? কেন? ঘর থেকে বের হলে মা বাপের বুক কাঁপত। তারপরে ব্যাংক ডাকাত কারা? পলিটিক্যাল এলিমেন্টস, নেতাদের ছেলেপিলেরা ব্যাংক ডাকাতিতে ধরা পড়া শুরু হয়ে গেল। সরকারের প্যারালাল আরও সরকার দাঁড়ায় গেল বিভিন্ন ক্ষেত্রে। এইভাবে সামাজিক বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলো এবং সরকার সেগুলা পারল না নিয়ন্ত্রণ। এমনকি একজন সার্ভিং সেনা অফিসার, তার ওয়াইফের সম্ভ্রমটা পর্যন্ত এই সরকার পারল না রক্ষা করতে, যেটার প্রতিশোধ নিতে গিয়ে বড় একটা কাণ্ড তারা ঘটায় ফেলছে। তাদের ভালো হয়তো অনেক কিছুই আছে, আমরা সেটা অস্বীকার করি। যেমন শেখ মুজিব সাহেব যখন পাকিস্তান থেকে ফিরলেন, তখন ফিরে এসে তিনি, তখন বাংলাদেশে কিন্তু মিত্রবাহিনীর নামে ভারতীয় বাহিনী ছিল, তিনি তখন ভারতের শাসককে অনুরোধ করলেন যে আমার দেশ থেকে আপনার বাহিনীটা আপনি সরিয়ে নিন। তারা তখন বলেছিলেন যে না, আরও কিছুদিন থাকলে দেশের জন্য ভালো। তিনি বলেছিলেন আমার অ্যাবসেন্সে যখন সাহায্য করতে পেরেছেন, প্রয়োজন হলে আমি দাওয়াত দিব, তখন আবার পাঠাবেন, এখন নিয়ে যান, এখন আমি ভালো মনে করছি না। এতে শেখ মুজিবের উপরে তারা অসন্তুষ্ট ছিলেন যে শেখ মুজিবুর রহমান সাহেব এরকম বললেন কেন। এরকম আরও কিছু আন্তর্জাতিক সেমিনার বা সম্মেলনে তিনি যোগদান করেছেন যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত সন্তুষ্ট ছিল না, কিন্তু তিনি ফিল করেছেন যে তার দেশের স্বার্থে এটা প্রয়োজন, তিনি এটা করেছেন। একটা শাসকের সব কিছু খারাপ থাকে না, আবার একটা শাসকের সব কিছু ভালো হয় না, কিন্তু এবারেই গিয়ে দেখতে হবে তার খারাপের পাল্লাটা ভারী নাকি তার ভালোর পাল্লাটা ভারী। আপনাদের খারাপ কি আর আপনাদের ভালো কি? আমাদের খারাপটা আপনারা ধরবেন আর আমাদের ভালোটা আমরা বলবো না। আমাদের ভালোটা যদি আমরা বলি তাহলে আত্মতৃপ্তি আসবে, এটা আমরা করব না।
আর খারাপ যা আছে একেবারেই কোনো মানে ওই যে স্টেট কার্ড বলছেন না, স্টেট কার্ড ধরবেন, কোনো ছাড় দেবেন না আমাদের। আচ্ছা, যখন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় আপনার কথাতেই শুরুতে এসেছিল যে ইসলাম শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং মুসলমানদের অধিকার রক্ষা করার জন্য, কিন্তু বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেখানে তো এরকম কোনো ম্যান্ডেট ছিল না যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হবে। সেখানে তো সেই সাম্যের সমাজের কথা, সেখানে ধর্মনিরপেক্ষতার কথা, সামাজিক সুবিচারের কথা। সেই প্রেক্ষিতে যখন বাংলাদেশ এত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, সেই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কতটা প্রস্তুত এখানকার মানুষ? এটা ঠিক যে মুক্তিযুদ্ধের ওই ঘোষণা এগুলা ছিল না, আবার এটাও ঠিক, এটাও ছিল না যে বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বস্তির সাথে তার ধর্মকর্ম পালন করতে পারবে না, এরকমও কিছু ছিল না। সবাই পারবে। তো সবার মধ্যে মুসলমানরা আছে অবশ্যই। মুসলমানরা সংখ্যার দিক থেকে মাইনরিটি নয়, মেজরিটি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, জাতি যেটা লক্ষ্য করেছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে অন্য সকল ধর্মের মানুষ তার ধর্মকর্ম বিগত সরকারের সময় এবং সকল সরকারের সময় তারা পালন করতে পেরেছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে ভিন্ন। একজন খতিব মসজিদে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন জুমার নামাজে, তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কে? আওয়ামী লীগের লিডার। তিনি যে কথাটা বলছেন এটা তার পছন্দ হচ্ছে না, মুখের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে যাচ্ছে। একজন মুফাসসির তাফসির মাহফিলে গিয়েছেন, তিনি কোরআন থেকে তাফসির করছেন, তিনি কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমার পছন্দ হচ্ছে না, তাকে ওখান থেকে অপদস্থ করে বিদায় করে দেওয়া হচ্ছে। থানার থেকে পুলিশ পাঠিয়ে পুলিশ এসে বলতেছে আপনি স্টেজ থেকে নেমে যান, আপনাকে আর কথা বলতে দেওয়া হবে না। তিনি বলেছেন যে আমি একটা সালাম দিয়ে যাই, ওই সালামের সময় না দিয়ে তার সামনে থেকে মাইকটা সরায় নেওয়া হয়েছে এবং তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাইলে কি আসলে যারা ইসলামকে ভালোবাসে, যারা মুসলমান, তারা কি তাদের মানে ফ্রিডম অফ স্পিচ এখানে এনজয় করেছে? আপনি বলবেন সেটার জন্য কি ইসলামী শাসন ব্যবস্থা দরকার? না, আমি বলতেছি, এখন আমি বলতেছি ইসলামী শাসন ব্যবস্থা এই কারণে দরকার যে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে কোনো শাসন ব্যবস্থা এই দেশের মানুষকে তাদের রাইট দিতে পারেনি। রাইট দিতে পারে নাই বলেই ৭১ সালের পরে আবার ২৪ সালে এখন স্বাধীনতার প্রশ্ন এসেছে। স্বাধীন দেশ আবার স্বাধীন হবে কেন? স্বাধীনতা তখন পেয়েছি কাগজে, আর এখন জনগণ স্বাধীনতা পেতে চায় বাস্তবে। জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা ট্রু। জামাতে ইসলামী এক পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে ছিল, এটা ট্রু। আমি অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। কেন? জামাতে ইসলামের একটাই যুক্তি ছিল যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী, যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না। ৫৩ বছর কি প্রমাণ করলো? ভারত কোন ব্যাপারে আমাদের দেশে হস্তক্ষেপ করে নাই বলেন? ১৪ সাল তার একদম নেকেট প্রমাণ। সেখানে তারা তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিল, তিনি এসে এই দলের সাথে বসেন, ওই দলের সাথে বসেন। একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে। তিনি বসে বসে কে নির্বাচনে আসবে, আসবে না, এবং কে কার পক্ষে থাকবে, থাকবে না, এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন। মিডিয়া আপনারা তুলে ধরেছেন এগুলো। এটা কি? আমার দেশের শাসক কিভাবে নির্বাচিত হবে, কোন দল ইলেকশনে আসবে, কোন দলকে জনগণ ভোট দেবে, কে সরকার গঠন করবে, এটা কি অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে? আমরা বলি যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু দেশ ভারত, আমরা এটা বিশ্বাস করতে চাই, দেখতেও চাই। যদি এটাই হয় তাইলে ফেলানি এইভাবে ঝুলে থাকলো কেন? পত্রিকার পাতা করলেই আমাদেরকে দেখতে হয় কেন যে অমুক বর্ডারে অমুককে খুন করা হয়েছে? কেন এটা হবে? তাদের সুবিধার্থে ট্রানজিট দিতে হবে এপার থেকে ওপারে, কিন্তু সেই ট্রানজিটের কোনো সুফল বাংলাদেশ পাবে না। কি সুফল পেয়েছে সরকার যারা এতদিন চালিয়েছে তারা বলুক, বাংলাদেশ কি সুফলটা পেয়েছে? আজকে ফারাক্কার কবলে উত্তরবঙ্গের একটা বিশাল অংশ মরুভূমি, তিস্তা নিয়ে লড়াই চলছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় না। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একজন আরেকজনকে ধাক্কা দেয়। সরকার কয়টা চলে একটা দেশে? এগুলো তো মৌলিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। তো যদি আমাদের বন্ধুত্বের মাত্রাটা এত হাই হয় তাইলে একতরফা কেন সব কিছু? একটা জায়গায় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত স্বীকার করবেন যে বিগত সরকার নানা সময়ে বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না,
জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না। এবং এই 5ই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে, সে কেন কপালে টিপ পড়লো, সে কেন বোরখা পরলো না, এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন। সেই জায়গায় আপনি কি বলবেন? সুবিধা হলো, আমাকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিলেন আচ্ছা, যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন। আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে, তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি। তো আমাদের কাঠটা একটু নরম, কাজে এখানে আস্তে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায়। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই স্বৈর শাসকের সময়ও। আপনি বলবেন তার প্রমাণ কি, আমি অনেক প্রমাণ দিতে যাব না, সবটার প্রমাণ আমার কাছে আছে। আমি একটা প্রমাণ শুধু দিই, বিদগুটে একটা প্রমাণ। গাইবান্ধায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব, ওনাকে কে বা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করলো। খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলামী। কেন? জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন, এই জন্য জামাত তাকে শত্রু মনে করে। অতএব এই যুদ্ধের বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না, গুলি ছুটতে পারে না। একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন, এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন। কি হলো? দিন শেষে দেখা গেল যে না, তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা, যিনি ওই আসনে একসময় এমপি ছিলেন, তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের গুলি দিয়ে নিজেই খুন করেছেন। তিনি কিন্তু এখন জেলে আছেন। আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে, আমি একদম এক বাক্যে বলছি, সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেওয়া হয়েছে। তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ করবেন? না না, আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন। আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান, পুরুষের স্বাধীনতা চান না? সকলের স্বাধীনতা। আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই। একদম। আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি? নারীদেরকে মা হিসাবে দেখি, আমার সহোদরা বোন হিসাবে দেখি, এবং আমার ঔরসজাত সন্তান হিসাবে আমরা দেখার, এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না। তো আমি আমার মায়ের সম্মান দিব না, তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করে? আমার বোনটাকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মানটা কেমন? প্রচন্ড সম্মান। সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন। আলহামদুলিল্লাহ, যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয়, তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন, চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না। সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাচ্ছি। হেফাজতে ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনগুলোর সাথে আপনাদের সম্পর্ক আসলে কেমন? ইসলামী সংগঠনগুলোর মাঝে বিভিন্ন নেচারের আছে। যেগুলা কতগুলা সংগঠন আছে তারা রাজনীতির মাঠে আছে, তাদের সবাইকে আমরা সম্মান করি। তারা তাদের কৌশলের দিক থেকে যেটা বেটার মনে করেন সেটা তারা ফলো করেন। আমরা আমাদের কৌশল, আদর্শগত দিক থেকে কতটা মিল? একই জায়গায় আমরা। কোরআন আমাদের এক, সুন্নাহ আমাদের এক, নবী আমাদের এক। আমরা এবার একটু নির্বাচনের জায়গাটাতে আসি। তো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে, বিএনপি নানা সময় নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয় সেটার জন্য তারা নানা সময় কথা বলেছে। আপনারা বলেছেন যে সংস্কারের জন্য আপনারা যথেষ্ট সময় দিতে চান। সেই যথেষ্ট সময়টা আসলে আমরা যথেষ্ট শব্দ ব্যবহার করিনি। আমরা বলেছি মানে কি বলে, ন্যায্য সময়টা দিতে। সেই ন্যায্য সময়টা, সেই ন্যায্য সময়টা খুব লম্বা হবে না, এটা বছরের পর বছর হবে না, এটা আমরা বলেছি। এবং তাদেরকে আমরা সরাসরি বলেছি যে সংস্কারের, মৌলিক সংস্কার, সব সংস্কার তারা করতেও পারবেন না চাইলে, এটা হিউজ টাইম লাগবে। মৌলিক সংস্কারগুলা করে জাস্ট ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার, এবং জনগণ নিরাপত্তার সাথে, স্বস্তির সাথে তার ভোটের আমানত তার পছন্দ মতো যাতে প্রয়োগ করতে পারে, এই পরিবেশ নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার দরকার ওইটা আপনারা করেন। আর কিছু কালো আইন আছে, সেই আইনগুলা সরাই দেন। এখন বলবেন যে এরা সরাবে কেন, নির্বাচিত সরকার আসলেই তো সরে পারে না। ওই সময় ভুলে যায় যে, তখন চিন্তা করে এতদিন আমার উপরে এই চাবক পড়ে, চাইছে এই চাবকটা হাতে নিয়ে দেখি, এটা দিয়ে পিঠাইতে কেমন মজা লাগে একটু দেখি। এটা করতে চাচ্ছি না বলেই তো আমরা চাচ্ছি যে এখন সংস্কার হোক। এই জায়গাটা এই কারণেই আমাদের তাড়াহুড়া নাই। তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে। 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না, আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায়, এটা জনগণের উপরে সুবিচার হবে না। আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন।
1971-এর জামায়াতে ইসলাম এবং 2024-এর জামায়াতে ইসলাম পার্থক্য? দেখেন, আদর্শের জায়গায় তো পরিবর্তনের সুযোগ নাই। আদর্শ আমরা বানাইনি, আদর্শ আল্লাহর দান। এটা আমরা পরিবর্তন নীতিগত করতে পারি। কৌশলগত? হ্যাঁ, কৌশলগত। নীতি আর আদর্শ কাছাকাছি জিনিস, ওখানে কোনো পরিবর্তন হওয়ার কথা না। কৌশলগত ব্যাপারে অবশ্যই অনেক পরিবর্তন এসেছে। নামের ব্যাপারে ধরেন, আগে ছিল জামাতে ইসলামী বাংলাদেশ, এখন হয়েছে বাংলাদেশ জামাতে ইসলাম। আপনি বলবেন যে এই দুইটার আবার ডিফারেন্স কি? বাংলাদেশও আছে, জামাতে ইসলামী আছে, হয় আগে গেছে না হয় পরে গেছে, তো ডিফারেন্সটা কি? যখন আমি বলবো জামাতে ইসলামী বাংলাদেশ, তখন মিন করবে যে জামাতে ইসলামী যত জায়গায় আছে সবগুলাই এক, এবং সেই জায়গা থেকে জামাতও তার একটা অংশ, বাংলাদেশ চ্যাপ্টার। আর আমি যখন বলবো বাংলাদেশ জামাতে ইসলামী, তখন ওইটা আর মিন করবে না, ইটস অ্যান ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন টোটালি। এবং আসলে বাস্তবতা আমাদের তাই। এরকম অনেকগুলা সংস্কার আমাদের এখানে এসেছে। লিডারশিপে এক সময় ধরেন এই যে আরপিওর কমপ্লায়েন্সের শর্ত ছিল না, যে কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন যারা নিবন্ধিত থাকবে তাদেরকে 30% মহিলা বা নারী সদস্যা থাকতে হবে, এটা ছিল না এক সময়। কিন্তু যখন এই নিবন্ধনের সিস্টেমটা চলে আসলো, তখন কিন্তু এটা শর্ত হিসাবে আরোপ হলো। আলহামদুলিল্লাহ, আমাদের এই জায়গায় তো ভেরি রিচ। আমরা 30-তে নাই, বহু উপরে চলে গেছি আমরা। আমাদের মহিলারা এখন পুরুষদের সাথে সমান তালে কাজ করছে। বাহ, চমৎকার। বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে যায়, আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান জনগণের রায়ে, তাহলে কেমন বাংলাদেশ হবে? আমরা অতীত থেকে শিক্ষা নেব। 53 বছরের শাসনকে আমরা বিবেচনায় নেব। ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাসভঙ্গের যে জায়গাগুলো আছে, সেগুলাকে আমরা বর্জন করব প্রথমে। দ্বিতীয়ত, আমরা একটা মানবিক বাংলাদেশ চাইব। এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ। আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই, তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি। আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারবো না স্বচ্ছ থাকতে, সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে। সেই জায়গাগুলো জনগণও বুঝে। কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতিপরায়ণ মানুষ কিনা, আমাদের দলের লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় কিনা, বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কিনা, এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিনা, এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা, এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই। মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই। একজন পিয়নের চাকরির জন্য যে উপযুক্ত, ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে। কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে না, কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না। আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে? আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি। আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে, যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম। সেই মেডিকেল কলেজে এখন 1400-র মতো বা 1600-র মতো কর্মকর্তা কর্মচারী কাজ করেন। সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন, এবং দলও আমরা এখানে শর্ত দিই না। আমরা দেখি যে এই লোকটা এই কাজের জন্য যোগ্য কিনা। আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ, বিদেশ থেকেও মেয়েরা আসে, সেখানেও সব ধর্মের মেয়েরা আছে, একক কোনো ধর্মের মেয়েরা সেখানে নেই। সেখানে কেউ দেখবেন আপনি স্কার্ফ পরতেছে, কেউ পরে না। তো একটা হিন্দু মেয়েকে কে আমি বাধ্য করবো, একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে আমি বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো? এটা তার স্বাধীনতা। এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন, ভয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলারে কালো বুরকা একটা করে পরাই দেবে, শুধু চোখ ছাড়া আর বডির কিছুই দেখতে পাবে। আমাকে পড়তে হবে না বলছেন? না, আমি সেটা বলছি না। আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন, না ইচ্ছা হলে বাধা পড়তে দেব হবে না। না। আর যদি আপনি না পড়তে চান, অবশ্যই কালো বুরকা আপনাকে জোর করে পড়ানো হবে না, এটা নিশ্চিত থাকেন। আপনি না, শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে, বিদায় নিয়ে 2 মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই। কেন? বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই, ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি আপনাদের জামায়াতে ইসলামের গঠনতন্ত্র একেবারে সবটা জানেন, কিন্তু একেবারে তৃণমূলেও আপনাদের কিছু মানুষ রয়েছে। সেই তৃণমূলের অনেক কর্মীরও হয়তো নিজের প্রতিষ্ঠানের এই স্বচ্ছ ধারণাটি নেই।
তারা অনেক সময় মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন। ইসলামী শাসন ব্যবস্থা কায়েম মানে মনে করেন মানুষের হাত পাকে বেঁধে দিয়ে ইসলাম মানতে বাধ্য করা। সেই জন্য আপনি কি আপনার কর্মী সাধারণ যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চ্যানেলের মাধ্যমে? না, দেখেন, আপনি যেটা বলছেন এটা আমি মানে ওরকম ডিসএগ্রি করছি না, কিন্তু আমি চিত্রটা তুলে ধরছি। এই 15.5 বছরে আমাদের শীর্ষস্থানীয় 11 জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সরকার। কাউকে দিয়েছে ফাঁসি, আর কেউ ইন্তেকাল করেছেন জেলের ভিতরে। তারপরে শত শত কর্মীকে খুন করেছে, বিচারিক এবং বিচার বহির্ভূত দুইভাবেই খুন করেছে। অসংখ্য কর্মীকে পঙ্গু করেছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, কেটে ফেলেছে। ঘর বাড়ি ধ্বংস করেছে, বুলডোজার চালিয়েছে, অফিসগুলো সিলগালা করে রেখেছে। কিন্তু এই পরিবর্তনের প্রথম দিনেই, প্রথম প্রহরে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা কোনো প্রতিশোধ নেব না। কিপ কোয়াইট অ্যান্ড কিপ পেশেন্স, শান্ত থাকো, ধৈর্য ধরো। আমরা যাই বলেছি তাই হয়েছে। সারা বাংলাদেশে কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই, কোথাও নাই যে আমাদের একজন সমর্থকও প্রতিপক্ষ কোনো রাজনৈতিক কর্মীকে হ্যারাস করেছে, কারো প্রতিষ্ঠানে হাত দিয়েছে, লুটতরাজে অংশগ্রহণ করেছে, চাঁদা চেয়েছে, দখল করে নিয়েছে। কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারপরে যদি কেউ মানবিক দুর্বলতার কারণে করে, আমরা তাকে ছাড়ি না, আমরা তাকে কারেকশনের জন্য সাথে সাথেই ধরি এবং আমরা দলীয় ব্যবস্থা গ্রহণ করি যেটা তার জন্য উপযুক্ত। আমরা চাই না যে আমাদের কারণে ইসলামের সুমহান আদর্শ কলঙ্কিত হোক, প্রশ্নবিদ্ধ হোক। কারণ মানুষ বলবে তাই তো এটাই তো ইসলাম দেখতেছি। ইসলামের নাম লুটতরাজ, ইসলামের নাম চাঁদাবাজি, ইসলামের নাম মানুষের উপরে জোর জুলুম চালানো। আমাদের দেশে যারা আছেন, আমরা মাইনরিটি মেজরিটি বিশ্বাস করি না, এটা আপনারা জানেন। আমরা বলি যে এই দেশে যারাই জন্মগ্রহণ করেছে নাগরিক হিসেবে সকলেই সমমর্যাদা পাওয়ার অধিকারী, আমি তাদেরকে সম্মান করি। তা এই জায়গা থেকে এখন হিন্দু ভদ্রলোকরা নিজের মুখে তারা বলতে শুরু করেছেন যে বাংলাদেশে একটা দলের ব্যাপারে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি যে এই দলের কোনো নেতাকর্মী আমাদের 1 ইঞ্চি জায়গাও কোথাও অবৈধভাবে দখল করে নাই। এটা বলছেন? ইয়েস, বলছেন। পাবলিক মিটিংয়ে বলেছেন, হাজার মানুষের উপস্থিতিতে মাইকে কথা বলেছেন। সেখানে শুধু আমরা না, সাধারণ জনগণ ছিল, অন্য দলের নেতারাও ছিল। এমনকি এবারকার এই পরিবর্তনের পরে জানেন যে একটা দেশের পক্ষ থেকে দফায় দফায় এই দেশে কি হয়েছে কি না হয়েছে সেগুলাকে অনেকটা মেলাফাইড ওয়েতে উপস্থাপন করা হচ্ছে বিশ্বের দরবারে, বিভিন্ন জায়গায়, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে। এখান থেকে তারা এটা প্রতিবাদ করেছে। তারা বলেছে আমাদেরকে শান্তিতে থাকতে দিন, আমরা যা নই তা বলতে যাচ্ছেন কেন আপনারা? তা আমরা আশা করছি যে সব কিছুর গোড় কাটবে। এখন বলবেন যে এতদিনে এটা তৈরি হলো কেমনে আপনাদের বিরুদ্ধে? তৈরি হওয়ার মূল কারণ হলো 17.5 বছর আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এই স্বৈর শাসনের 15.5 আর তার আগের সেনা সমর্থিত 2 বছর। আপনি আজকে আসছেন কেন? এই 24-এর কারণেই আসছেন। এর আগে কি আপনি আসার চিন্তা করছেন? আপনার হাউস আসার চিন্তা করেছে? আমি যাওয়ার চিন্তা করেছি? কোনোটাই পারি নাই। এই যে আমরা পারলাম না, আর একতরফা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চালানো হলো। মিকিয়াভেলির একটা কথা আছে না, যে মিথ্যাকে সত্যে পরিণত করার জন্য একবার বললে হবে না, 100বার বলো, তাইলে একসময় মানুষ বিশ্বাস করবে। যে 100 বার কি একটা মানুষ মিথ্যা বলতে পারে নাকি? এটাই তো বোধহয় সত্য। সেই রকম আমাদের বিরুদ্ধে মিথ্যাকে সত্যে পরিণত করা হয়েছে। ইনশাল্লাহ আমরা মুখে নয়, আমাদের কাজের মাধ্যমে তার জবাব দিব আল্লাহ চাইলে। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং শ্রোতা দর্শক মণ্ডলীকেও ধন্যবাদ। তারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। দেশের ভালোর জন্য আমরা একসাথে কাজ করব, এটা আশা রাখি। আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে নিজের জায়গা থেকে দেখুন, আমাদের সমালোচনা করুন, আমাদেরকে ন্যায় কাজে সহযোগিতা করুন, সমর্থন করুন এবং দেশ গড়ার কাজে যদি আমাদের কর্মসূচি, আমাদের কর্মকাণ্ড আপনাদের পছন্দ হয় তাহলে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন এবং শুনছিলেন। প্রশ্ন করা অব্যাহত থাকুক, যা শুনতে চান আপনারা, উত্তর এবং প্রশ্ন হোক স্ট্রেট কাট। চোখ রাখুন চ্যানেল আয়ের পর্দায়। আবার দেখা হবে, আবার কথা হবে।